আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো। CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট ভারতের প্রায় 4400 কেজির উপগ্রহ উৎক্ষেপণ। এই মুহূর্তে আপনাদের সামনে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো। CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ, প্রায় 4400 কেজির উপগ্রহ উৎক্ষেপণ। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ LVM-3M5 নামের অপেক্ষা ছিল, সেই মুহূর্ত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ 4400 কেজির উপগ্রহ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ LVM রকেট ওই উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেবে। 4000-এরও বেশি ওজনের উপগ্রহকে উৎক্ষেপণ করবে বলে এই রকেটকে বাহুবলী নাম দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। একদম এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রয়েছে। মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো, আর সেই স্যাটেলাইট এখন মহাকাশে CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট ভারতের প্রায় 4400 কেজির উপগ্রহ উৎক্ষেপণ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM-3M5 নামের অত্যন্ত শক্তিশালী রকেটে করে মহাকাশে যাচ্ছে এই স্যাটেলাইট। ভারতীয় নৌবাহিনীর জন্য একটা বিরাট উপহার বলা যেতে পারে, কারণ নৌবাহিনীর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে উপগ্রহটি, এবং এর আগে যে সমস্ত স্যাটেলাইট কাজ করছিল তার থেকে আরো উন্নত মানের এই স্যাটেলাইট। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে, একদম বলা যেতে পারে সকাল থেকে কাউন্টডাউন ছিল যে কখনই উৎক্ষেপণ হবে। একদম ঘড়ির কাঁটা ধরে যে সময়সীমা দেওয়া হয়েছিল, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয়ে গেল, এবং এটি ভারতীয় নৌবাহিনীর জন্য ইসরোর তরফ থেকে বিরাট উপহার। একটার পর একটা পালক যুক্ত হচ্ছে ইসরোর মুকুটে। আর এই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে, যেটা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সেখান থেকে যে মহাকাশ স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো, সেই স্যাটেলাইট যখন উৎক্ষেপণ করা হলো সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রয়েছে। LVM রকেট, সেই রকেটে করে এই স্যাটেলাইটকে পাঠাচ্ছে ইসরো, যেটি ওই উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেবে। 4000 কেজিরও বেশি ওজনের উপগ্রহ উৎক্ষেপণ, এবং এই কারণেই যে রকেটে করে উপগ্রহকে পাঠানো হচ্ছে সেই রকেটটিকে এই কারণেই বাহুবলী নাম দেওয়া হয়েছে, কারণ 4400 কেজির উপগ্রহ। যোগাযোগের জন্য একাধিক ফ্রিকোয়েন্সি রয়েছে, মানে ভবিষ্যতে বিভিন্ন তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। নৌসেনা, রণতরী, ডুবোজাহাজ, যুদ্ধ বিমান, মানে আরও নিখুঁত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেখানে মহাকাশ বিজ্ঞানীরা একদম তাদের সামনে যে স্ক্রিন রয়েছে সেখানে তারা নজর রাখছেন, তারা কন্ট্রোল করছেন বলা যেতে পারে। সেখান থেকেই আমরা দেখছি মহাকাশ বিজ্ঞানীরা তারাই উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই একদম করতালি বলা যেতে পারে, সেই ছবিটাও দেখা গেল। মহাকাশে উড়ে গেল বাহুবলীতে করে রকেটে মহাকাশে পাড়ি CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট, সেটা মহাকাশে উড়ে গেল। একদম শুরু থেকে সেই ছবি আপনাদেরকে দেখালাম আমরা, এবং এই মুহূর্ত সাক্ষী থাকার জন্য অগণিত স্কুল ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন, এবং যখনই উৎক্ষেপণ হলো উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কারণ ইসরোর মুকুটে একের পর এক পালক যুক্ত হচ্ছে। আর একদম নির্দিষ্ট সময় ধরেই বাহুবলী রকেটে করে উড়ে গেল 4400 কেজির উপগ্রহ CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট। মহাকাশে ভারতের বাহুবলী, মহাকাশে ইসরোর স্যাটেলাইট। একদম নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা ধরেই উৎক্ষেপণ। একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা এই উপহারটা বলা যেতে পারে মানে ইসরোর বিরাট উপহার ভারতীয় নৌবাহিনীর জন্য। নৌবাহিনীর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে উপগ্রহটি, এবং বারবারই যে বাহুবলী, যে রকেটটিকে বাহুবলী বলা হচ্ছে তার কারণ একটাই, কারণ এই যে LVM
আমরা এই মুহূর্তে আপনাদেরকে উৎক্ষেপণের সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আর এরই পাশাপাশি দেখাচ্ছি শ্রীহরিকোটায়, যেখানে এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য অগণিত, দেখুন সেই মুহূর্তের ছবি যখন একদম মহাকাশে পাড়ি দিল CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ LMV-3M5 নামের অত্যন্ত শক্তিশালী রকেটে করে মহাকাশে পাড়ি दिलो इस सैटेलाइट CMS-03 सैटेलाइट के नाम से जाना जाता है। यह हर बार एक कहानी लिखता है। पिछली बूस्टर्स का सफलतापूर्ण प्रज्वलन और LVM-3M5 का उत्थापन, द्वितीय प्रमोशन मंच क्रायोजेनिक इंजन का प्रज्वलन देखकर बहुत ही उत्साहित हैं। यह सफलतापूर्वक प्रज्वलित कर दिया गया है। Jubilant scene here in the আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে একদিকে মহাকাশ বিজ্ঞানীরা তারা রয়েছেন, আর অন্যদিকে বাইরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একদম যেই মুহূর্তে উৎক্ষেপণ হলো সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য অগণিত উৎসাহী মানুষ এবং যারা বলা যেতে পারে স্কুল ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে, মহাকাশ বিজ্ঞানীরা রয়েছেন, প্রত্যেকেই একদম উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের মধ্যে। একদম স্ক্রিনে দেখা যাচ্ছে যে ছবিটা একদম কত দূর পর্যন্ত এগোলো এই স্যাটেলাইট, একদম দেখা যাচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। একদম শ্রীহরিকোটার বলা যেতে পারে যে মহলটা, সেই মহল যেখানে উচ্ছ্বাস, হাতে জাতীয় পতাকা রয়েছে। और लिक्विड ऑक्सीजन का प्रयोग किया जाता है। इस इंजन में गैस टरबाइन की मदद से लगभग 200 किलोन्यूटन का सामान्य प्रणोद उत्पन्न होता है। इस चरण का कार्यकाल लगभग 644 सेकंड का होगा। इस चरण का व्यास 4 मीटर तथा ऊंचाई 13.5 मीटर की होती है। इस चरण में दिशा निर्धारण के लिए इंजन जंबल कंट्रोल और रिएक्शन कंट्रोल सिस्टम्स का प्रयोग किया जाता है। कुल 28.6 टन क्रायो ईंधन का इस्तेमाल अंतरिक्ष यान में किया जा रहा है। +7 मिनट्स। क्रायो चरण सबसे जटिल इंजन होता है क्योंकि क्रायो ईंधन जैसे लिक्विड हाइड्रोजन का बॉइलिंग पॉइंट -253 डिग्री सेंटीग्रेड और लिक्विड ऑक्सीजन का बॉइलिंग पॉइंट -183 डिग्री सेंटीग्रेड होता है। इस तापमान में ईंधन को तरल बनाए रखना तथा इसका कार्यान्वयन करना सबसे जटिल होता है, लेकिन भारत अब इसमें पूरी तरह स्वायत्ता प्राप्त कर चुका है और इस चरण को इसरो नोदन कॉम्प्लेक्स महेंद्रगिरी द्वारा तैयार तथा परीक्षित किया गया है। ডিজিটাল তথ্য ভিডিও দিতে সক্ষম শত্রু জাহাজের গতিবিধি ধরা পড়বে। একদম বাহুবলী রকেটে মহাকাশে পাড়ি CMS-03 আমরা দেখাচ্ছি সেই ছবি আপনাদের, যখন মহাকাশে উৎক্ষেপণ হলো CMS-03 স্যাটেলাইট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ 4400 কেজির এই উপগ্রহ CMS-03 LVM রকেট ওই উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেবে এবং এই উপগ্রহ ঠিক কী কাজ করবে সেই বিষয়টাই জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। আর যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে এই যে রকেটে করে পাড়ি এই CMS যে মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হচ্ছে CMS-03 স্যাটেলাইট, সেই রকেটটিকে বাহুবলী বলা দিচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। CMS-03 স্যাটেলাইটের মূল উদ্দেশ্যটা কি, যোগাযোগের ক্ষেত্রে কিভাবে কাজ করবে CMS-03, এটা যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। দেখুন, CMS-03 এটা অ্যাকচুয়ালি নেভিদের সঙ্গে এবং সাবমেরিনের সঙ্গে যে প্রচণ্ড হাই কোয়ালিটি ট্রান্সমিশন, শুধুমাত্র ভয়েস না, ভয়েস, ভিডিও এবং ডাটা ট্রান্সমিশন নেভাল শিপের মধ্যে, সাবমেরিনদের মধ্যে এবং এয়ারক্রাফটের মধ্যে, হ্যাঁ, যেগুলো ইন্ডিয়ান নেভির ওপরে থাকবে, মনে করুন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তাদের সঙ্গেও। ফলে এইটা কাজ করে 3টে ব্যান্ডে, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে, এস, সি এবং কেইউ ব্যান্ডে। এটা একটা প্রচণ্ড সফিস্টিকেটেড ট্রান্সমিটার ডিভাইস এবং যেটা প্রায় 2000 কিলোমিটার মতো সার্কেল জুড়ে, মনে করুন আপনি শ্রীহরিকোটার কাছাকাছি যদি আপনি কন্যাকুমারীর কাছাকাছি ধরেন, তাকে কেন্দ্র করে যদি আপনি 2000 কিলোমিটারের একটা সার্কেল একটা আপনি চিন্তা করেন,
সেটা সাউথে চলে যাবে দিয়াগো গার্সিয়া ক্রস করে। দিয়াগো গার্সিয়া আমাদের থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে, সেখানে আমেরিকান আছে, সেটেলমেন্ট আছে, নেভি সেটেলমেন্ট। আবার ডান দিকে আমাদের সিঙ্গাপুর ক্রস করে যাচ্ছে, বাঁয়ে ইথিওপিয়া 4000 কিলোমিটার দূরে, তার মোটামুটি আধা আধি অর্থাৎ কিনা এন্টায়ার পাকিস্তান ক্রস করে আরব সাগরে। এই পুরো জায়গাটার উপর নজর রাখবে, যে কটা ইন্ডিয়ান শিপ আছে তাদের মধ্যে যোগাযোগ করা, নিজেদের মধ্যে যে কোনো আবহাওয়াতে। ফলে এটা একটা বিশাল স্ট্রেংথ আমাদের ইন্ডিয়ান নেভির জন্য। ফলে এটা আপনি জানেন যে এটা আমাদের যে স্যাটেলাইটটা আছে অলরেডি GSAT-7, GSAT-টা কিন্তু অলরেডি ওটা আমরা ডিকমিশন করছি প্রায় 10 বছর পরে, এবং এরপরে সেই জন্য পাঠানো হচ্ছে GSAT-7R, যেটা 4410 কিলোমিটার, এবং সেটাকে আমরা রাখতে চাই হচ্ছে জিও স্টেশনারি অরবিটে। এবং অ্যাকচুয়ালি সেই জন্য এটাকে আগে পাঠানো হলো জিও সিনক্রোনাস অরবিটে। জিও সিনক্রোনাস অরবিটটা পাঠানো হলো, যেটা আর কি আমাদের বিষুবরেখা থেকে 21 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, সেই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে 0 করে দেওয়া হবে, তবে সেটা হবে জিও স্টেশনারি অরবিট। এবং যার জন্য ওটা সবসময়তেই ভারতের ওপরে থাকবে, ভারত মানে কন্যাকুমারিকার ওপরে থাকবে, এবং পৃথিবীর সঙ্গেই ঘুরবে। ভারত যেমন ঘুরছে পৃথিবীর সঙ্গে সঙ্গে, স্যাটেলাইটটাও এক্স্যাক্টলি একই স্পিডে ঘুরবে। ফলে ন্যাচারালি এটা আমাদের পক্ষে নেভি সবসময়তেই এইটা ব্যবহার করতে পারবে। এখন প্রায় 10 বছর ধরে এটা আমাদের মাথার উপরে থেকে আমাদের প্রোটেকশন করবে। স্যার, আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন তাতে একদম বলা যেতেই পারে যে ভারতীয় নৌবাহিনীর জন্য ইসরোর তরফ থেকে একটা বিরাট উপহার, একটা বিরাট শক্তি এটা ভারতীয় নৌবাহিনীর জন্য। আরও একটা প্রশ্ন আপনার কাছে, এই যে পূর্ববর্তী যে স্যাটেলাইটগুলো পাঠানো হয়েছে তার থেকে এই CMS-03 কতটা শক্তিশালী বা কোন দিক থেকে আলাদা, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, এর মেন আলাদা হচ্ছে যে এর হাইফাই, মানে প্রচন্ড হাই কোয়ালিটি ট্রান্সমিশন, যে কোনো ওয়েদারের, যাতে করে কিনা এতটুকু পর্যন্ত একটা বাইট পর্যন্ত মিস না হয়। আগে যে এটা হচ্ছে মাল্টিপল ফ্রিকোয়েন্সিকে একসঙ্গে ইউজ করছে। আমি অলরেডি বলেছি আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, S ব্যান্ড, C ব্যান্ড, KU ব্যান্ড, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করবে, যে কারণে এটা ওজনটা অনেক বেশি, এবং এর মানে যেটাকে আমরা বলি কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি এবং ডেটা মিস হবে না। এবং ফলে এন্টায়ার নেভি প্রত্যেকটা জাহাজ একসঙ্গে একটা সিঙ্গেল সিস্টেম হিসাবে কাজ করবে। অর্থাৎ আমাদের সদর দপ্তর থেকে প্রথমে যাবে এতে, এবং যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলতে হয় তাহলে ওই স্যাটেলাইট মাধ্যমে কথা বলা হবে, এবং ন্যাচারালি প্রচন্ড সিক্রেট কোনো একটা ক্রিপ্টিং করা হবে, এনক্রিপশন করা হবে, যাতে শত্রুর হাতে এসব কথাবার্তা না যায়। কিন্তু সমস্ত নেভি এখন একটা সেন্ট্রাল স্টেশনের আন্ডারে চলে গেল, ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। ফলে এখানে পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, যেখানে থেকে শত্রুদেরকে আমাদের যদি একসঙ্গে আমাদের ফাইট করতে হয়, এমনকি রেড চায়না সি অব্দি যদিও যাচ্ছে না, এটা 2000 কিলোমিটার অব্দি যাচ্ছে, সেই কারণে চায়না সিটকে হ্যান্ডেল করতে পারবে না এটা। কিন্তু ন্যাচারালি মালাক্কা স্ট্রেট, আপনি ধরুন মালয়েশিয়ার কাছাকাছি, ইন্দোনেশিয়া জুড়ে, আন্দামান পুরো জায়গাটা, দিয়াগো গার্সিয়া সাউথে, বাঁ দিকে পুরো আরব সাগরের অর্ধেকটা, এটা পুরো জায়গাটা প্রত্যেকটা জাহাজ একটা মানে কন্ট্রোল সেন্টারের আন্ডারে কাজ করবে। ফলে এটা একটা বিশাল, এটা মানে জাস্ট এ পর্যন্ত নেভি চিন্তাও করতে পারেনি যে এই ব্যাপারটা করা যাবে। এত পাওয়ারফুল ছিল না ট্রান্সমিটারটা, এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল ট্রান্সমিটার। স্যার, উৎক্ষেপণের জন্য যে রকেটটা ব্যবহার করা হয়েছে সেটাকে ইসরোর বিজ্ঞানীরা বাহুবলী নাম দিয়েছে। এই রকেটের বিশেষত্ব কি বা এই রকেটের বৈশিষ্ট্যটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা জিও, আপনারা জানেন যে PSLV আমরা রেগুলার পাঠিয়ে আসছি। চন্দ্রযান 1 এর কেসে PSLV পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের তারপরে দরকার পড়লো GSLV, অর্থাৎ জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। এটা 36,000 কিলোমিটার অব্দি জিনিস আমাদের স্যাটেলাইটকে তুলতে পারে, এবং 36,000 মানে প্রায় 35,786 কিলোমিটার অ্যাবভ দি সারফেস অফ দি আর্থ। আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম কথা দেখুন, চন্দ্রযান 2-তে বলুন, চন্দ্রযান 3-তে বলুন, আমরা কিন্তু এই LVM-3 ইউজ করেছি। এবং LVM সেই সময়তে আমরা চন্দ্রযান 3-তে যেমন 3,900 কিলোগ্রাম ইউজ করা হয়েছিল, এখানে তার থেকে আরো 500 কিলোগ্রাম বেশি, অর্থাৎ 4,400 কিলোগ্রাম, অর্থাৎ অনেক বেশি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে। এবং এই ধরনের এই যে স্যাটেলাইটের যা পাওয়ার, তাতে 8 টন অর্থাৎ 8,000 কিলোগ্রামের জিনিসকে আমরা লো আর্থ অরবিটে পাঠাতে পারি,
কিংবা 4,400 এরকম 4,500 টনের জিনিসকে আমরা 35,786 যেখানে আমরা পাঠাচ্ছি জিওসিনক্রোনাস অরবিট সেইখানে পাঠাতে পারি, এই যেটাকে বলা হয় মানে যেখান থেকে আমরা আর কি পৃথিবীর যে স্পিডে ঘোরে 23 ঘন্টা 56 মিনিট, ঠিক এক্স্যাক্টলি সেই স্পিডেই স্যাটেলাইটটা পৃথিবীকে ঘুরবে। ফলে এটা সবসময় ভারতের মাথার উপরে থাকবে। এবং এই ধরনের পাওয়ারফুল রাশিয়া, আপনি মনে থাকতে পারে যে আমরা যখন পোখরান 2 করেছিলাম, পোখরান 2 এর পরে আমেরিকা স্যাংশন করে দিয়েছিল যে ভারত যেন জিএসএলভি রকেট পাঠাতে না পারে, কারণ এগুলো ক্রায়োজেনিক ইঞ্জিনের দরকার পড়ে। এই ক্রায়োজেনিক ইঞ্জিন রাশিয়ার কাছ থেকে কেনা হয়েছিল 7খানা, সেগুলো একে একে খরচ হয়ে গিয়েছিল। তারপরে ভারত নিজে থেকে ইঞ্জিনিয়াসলি মনে করুন 2004-5 থেকে নিজেরাই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করা শুরু করে এবং আলটিমেটলি 2013-2014 নাগাদ ক্রায়োজেনিক ইঞ্জিন সফল হয় এবং তারপর থেকে আমরা জিএসএলভি রকেট বহুবার পাঠিয়েছি। এবং এই যেটা পাঠানো হলো এলভিএম, এই এলভিএমটা অ্যাকচুয়ালি জিএসএলভি রকেটেরই একটু ভেরিয়েশন। এবং এরপরে আমরা যখন গগনযান পাঠাবো, যখন স্পেস স্টেশন করতে যাব, এই জিএসএলভি রকেট দিয়েই পাঠানো হবে, পিএসএলভি রকেটে কাজ হবে না। পিএসএলভি অনেক হালকা জিনিসকে তুলতে পারে, আর জিএসএলভি হচ্ছে যে এটা হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন এবং এটা অন্তত 4 টন জিনিসকে 4-4.5 টন জিনিসকে মানে 35,000। আপনাকে মনে রাখতে হবে যে চাঁদে যেতে গেলে আমাদের 400,000 কিলোমিটার যেতে হবে। কাজে ন্যাচারালি আমাদের এটা যদি 35,000কে তুলতে পারে, তাহলে হালকা জিনিসকেও আরো অনেক দূরে নিয়ে চলে যেতে পারে। যখন আমরা চাঁদে যাব ভবিষ্যতে, এই জিএসএলভি রকেটেরই ভেরিয়েশন, এই LVM-3 এরই ভেরিয়েশনকে নিয়ে আমাদেরকে চাঁদে পাঠাতে হবে। বোম যাত্রী যে পাঠানো হবে এবছরই শেষের দিকে সম্ভবত এরকমই আরেকটা রকেটের থ্রু দিয়ে। স্যার, ইসরোর মুকুটে একটার পর একটা পালক যুক্ত হচ্ছে। এই যে আজকের যে স্যাটেলাইট উৎক্ষেপণ হলো, সেটা ভবিষ্যতে অর্থাৎ আগামীতে যে মিশনগুলো রয়েছে সেগুলোতে কিভাবে সাহায্য করবে বা কিভাবে সহায়ক হবে, আপনি কি মনে করছেন একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে? না দেখুন, এটা তো প্রথম স্টেপ। আপনাকে বলতে বাধা নেই যে প্রথম কথা আপনাকে এটাও বুঝতে হবে যে ভারত কিন্তু খানিকটা পিছিয়ে আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ এই ধরনের পাওয়ার কিন্তু স্যাটার্ন 5 রকেটে করে আমাদের কিন্তু আমেরিকা যখন চাঁদে গিয়েছিল 1960s-এ, তখন কিন্তু আমেরিকা অলরেডি এই পাওয়ারটা ছিল আমেরিকার, এবং মানুষজন নিয়ে গেছে, নেমেছে চাঁদে, আবার ফেরত এনেছে, প্রচুর খাবার দাবার নিয়ে যেতে হয়েছে। ফলে এই পাওয়ারটা কিন্তু আমেরিকার ছিল এবং চীনেরও হয়েছে। ভারতের এই পাওয়ারটা একদিন ছিল না, কিন্তু এটা এ পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার। ফলে ন্যাচারালি ভারত রাইট ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন ভারতীয় স্পেস স্টেশনটা করতে যাব, বিভিন্ন স্টেপে আমাদের বিভিন্ন কম্পোনেন্টকে নিয়ে যেতে হবে এবং এক একটা স্টেশন আপনি জানেন হান্ড্রেডস অফ টন এদের ওজন, এবং সেখানে পিস বাই পিস নিয়ে গিয়ে আপনাকে সেগুলোকে অ্যাসেম্বল করতে হবে স্পেসের মধ্যেই, ডকিং করে করে। এবং আপনি দেখেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS প্রায় 100 মিটার বড় এবং হান্ড্রেডস অফ টনস, এবং সেখানে আমাদের অন্ততপক্ষে 200খানা শর্টই গেছে ওই জিনিসটাকে তৈরি করতে। এখানেও ভারতের যদি এই রকেটটা আমরা মনে করুন 4.5 টন করে নিয়ে যেতে পারছে এখন, এই 4.5 টন যদি ঠিক রেগুলার বেসিসে নিয়ে যেতে পারে, তাহলে ধরুন 25 থেকে 30টা শর্টই করলেই ভারতের নিজস্ব যে আন্তর্জাতিক স্পেসের যে ভারতের নিজস্ব ভারতীয় যে স্পেস স্টেশনটা হবে, তাতে প্রত্যেকটা কম্পোনেন্ট একে একে নিয়ে যেতে পারবে এবং ডকিং করতে পারবে। ভারত অলরেডি এবছরের গোড়ার দিকে স্পার্টেক্স মিশনে ডকিং করে দেখিয়েছে, সেটাকে আরেকটু বড় ডকিং ন্যাচারালি চেষ্টা করবে, এবং গগনযাত্রী মিশনেও ডকিং এবং আনডকিংটা একবার টেস্টেড হবে। ফলে ন্যাচারালি এটা একটা স্টেপ যেদিকে ফিউচার যে মিশনগুলো আমাদের কাছে চোখের সামনে রাখা আছে। আরেকটা আছে ভেনাসে যাওয়া, তারপরে আছে চাঁদে ল্যান্ডিং আছে, চন্দ্রযান 4 ওয়েট করছে, চন্দ্রযান 5 ওয়েট করছে, ফলে ন্যাচারালি, এবং মঙ্গলযান 2 ওয়েট করছে। এইগুলোর জন্য একে একে আপনার যে ধরনের পাওয়ার দরকার, এই বাহুবলী অবশ্যই তার সেই একই ডিরেকশনে এগিয়ে গেছে। এবং যদিও 500 কিলোগ্রাম বেশি, আপনাকে মনে রাখতে হবে চন্দ্রযান 3-তে ছিল পেলোড 3.9 টন, এখানে 4.4 টন, প্রায় হাফ টন মতো বেশি জিনিসপত্র নিয়ে যেতে পারছে। ফলে এটা অলরেডি ইন দি রাইট ডিরেকশন। এবং ইনক্রিমেন্টাল, ভারতবর্ষ ইনক্রিমেন্টাল এতে বিশ্বাস করে। হঠাৎ করে কিছু করে দিয়েছে, আবার 3 বছর পিছিয়ে যাওয়া, যেমন করে বিভিন্ন ডিজাস্টার হয়েছে আমেরিকাতে, চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছে 2 বছর পিছিয়ে গেছে, অ্যাপোলো 1 ডিজাস্টার হয়েছে বেশ কয়েক মাস পিছিয়ে গেছে। অন্ততপক্ষে ইন্ডিয়া ইনক্রিমেন্টাল চেঞ্জে বিশ্বাস করে, আগের হেরিটেজটাকে ফিক্স রেখে সামান্য করে ইনক্রিজ করছি, যাতে করে ইরিভার্সেবল যেন সাকসেসটা ইরিভার্সেবল হয়।
অর্থাৎ কখনোই যেন মনে না হয় যে আমরা ভুল ডিরেকশনে গেছি। ফলে এইটাই বাড়তে বাড়তে কোনোদিন আমাদের কাছে 10 টন 12 টনে পরিণত হবে হয়তো আজ থেকে 2 বছরের মধ্যে। ফলে আমরা মঙ্গলযানের জন্য যে মঙ্গলে এমনকি চাঁদে তো মানুষ পাঠাতেই পারবো, ফলে আমাদের তার জন্য ক্যাপাবিলিটি অন্তত 10 টন মতো দরকার। স্যার, আপনি যখন এই কথাটা বলছেনই তখন একটা বিষয় আমার একটু জানতে ইচ্ছে করছে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত তাহলে এখন কোন বিষয়টার দিকে বেশি জোর দিচ্ছে, মানে অনুসন্ধান নাকি টেকনোলজির উন্নতি নাকি প্রতিরক্ষা যোগাযোগ, ঠিক কোন ক্ষেত্রটায় বেশি জোর দিচ্ছে তাহলে ভারত? দেখুন, এটা ভারতের খুব দুর্ভাগ্য যে ভারতের যারা প্রতিবেশী এবং সেই প্রতিবেশীগুলোকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে ভারতের এগেনস্টে, এতে তো কোনো সন্দেহ নেই। ফলে ভারতের বেশ খানিকটা এনার্জি, বেশ খানিকটা আমাদের যে ইসরোর যে হাতে যে টাকা পয়সা স্যাংশন করা হচ্ছে যে 13,000 কোটি টাকা মতো, তার অনেকটাই চলে যাচ্ছে প্রতিরক্ষা খাতে। আপনি জানেন যে অপারেশন সিন্দুরের সময়তেও প্রায় 7 থেকে 8খানা মতো স্যাটেলাইট কিন্তু বাউন্ডারিতে বর্ডারের দিকে নজর দিয়েছে। ফলে এইটা হচ্ছে ভারতের, কিন্তু যেটা আমেরিকা সেই খরচটা হচ্ছে না। মানে আপনাকে বুঝতে হবে যে অন্য অনেক দেশেরই সেই খরচটা হচ্ছে না, যে ভারতের হচ্ছে, কারণ ভারত 3 দিকে শত্রু দিয়ে ঘেরা। এবার সেই দিকেই যেমন একটা নজর দিতে হচ্ছে, তেমনি এটা মিলিটারি স্যাটেলাইটটা তুলতে গিয়েও ভারত কিন্তু অলরেডি চাঁদে কিংবা মঙ্গলে যাওয়ার কিংবা মনে করুন অন্তরিক্ষ স্পেস স্টেশন গগনযাত্রী পাঠানোর জন্য কিন্তু কাজটা সেরে ফেলছে। এবার কোন দিকে নজর দেওয়া উচিত? ভারতের কিন্তু প্রথম কথা রকেট অনেক বেশি পাওয়ারফুল করতে হবে। তার কারণ আমি আপনাকে অলরেডি বলেছি, প্রায় 60 বছর আগেই আমেরিকা অলরেডি কিন্তু যে স্যাটার্ন 5 রকেট পাঠাতো সেটা কিন্তু অলরেডি এর থেকে পাওয়ারফুল ছিল। আচ্ছা, এবার চায়না অলরেডি মনে করুন আপনাকে বলছি, বাকি সবাই 4 দিনে চলে যায় চাঁদে। 16 জুলাই রওনা দিয়েছিল, নীল আর্মস্ট্রং 20 জুলাই গিয়ে পৌঁছে গেছে। ভারতের 40 দিন লেগেছিল। কেন? ভারত PSLV রকেট দিয়ে ধীরে ধীরে গিয়েছিল। পরে যখন আপনি দেখলেন যে চন্দ্রযান 3-এর কেসেও ভারত কিন্তু সেইভাবে ধীরে ধীরে গেছে। এই ধীরে ধীরে যাওয়াটা কখনোই পোষাবে না যদি আপনি মানুষ পাঠান, কারণ মানুষের জন্য এত খাওয়া দাওয়া, 40 দিনের খাওয়া যাওয়ার সময়, মনে করুন 20 দিনের খাওয়া ফেরার সময়, ওখানে কিছুদিন থাকা, এটা সম্ভব না। ফলে আলটিমেটলি আপনি যদি মানুষ পাঠাতে চান চাঁদে কিংবা মঙ্গলে, আপনাকে রকেটের দিকে নজর দিতেই হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। সায়েন্সের দিকে আমরা অ্যাস্ট্রোস্যাট মিশন পাঠিয়েছি, খানিকটা সাকসেসফুল হয়েছে। আদিত্য L1 পাঠিয়েছি। L1 মিশনে আপনি জানেন যে 1% ডিস্টেন্স, 15 লক্ষ কিলোমিটার দূরে গিয়ে বসে আছে। সেখান থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হলো CMS-03 নামে কমিউনিকেশন স্যাটেলাইট। প্রায় 4,400 কেজির উপগ্রহ উৎক্ষেপণ সফলভাবে হলো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। LVM-3M5 নামের অত্যন্ত শক্তিশালী রকেটে করে মহাকাশে পাড়ি এই স্যাটেলাইটের, যার নাম দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা বাহুবলী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।